আসলে নির্বাচনের ফলাফলের পর এটা ছিল অনেকটা কৃতজ্ঞতা, জনগণের প্রতি কৃতজ্ঞতা এবং মানুষ যে আমার প্রতি আস্থা রেখেছে এবং বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছে, এটা দীর্ঘদিনের আমার একটা পরিশ্রমের ফসল। পাশাপাশি ফলাফল ঘোষণার পরই আমার মরহুম বাবা মায়ের কথা মনে হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং এই রাজনৈতিক কারণে আমার সঙ্গে আমার দীর্ঘদিন আমার বৃদ্ধতাও কারাগারে কাটিয়েছেন, মামলায় আসামি হয়েছেন, পলাতক থেকেছেন। তখন মনে হয়েছে যে যদি আজকে বাবা মা বেঁচে থাকতেন, আমার এই বিজয়ের মুহূর্তের জন্য তারা অনেক দিন অপেক্ষা করেছেন। তো কৃতজ্ঞ চিত্তে বাবার কথা স্মরণ করেছি, তাদের কবর জিয়ারত করেছি ওই দিনই। এবং মানুষের যে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা এবং এই যে তাদের যে আস্থা আমার প্রতি, এটা ধরে রাখাটা একটা খুব চ্যালেঞ্জের বিষয় ছিল। সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে না, আমার প্রতি তারা যে আস্থা রেখেছে, এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন করতে না পারি, আমি যদি ব্যর্থ হই, তাহলে তাদের যে যারা আস্থা রেখেছিল আমার প্রতি, তাদের মনোভাবটা কি হবে, এই উপলব্ধিটাও এসেছিল। আমাদের মূলত এটা কৃষি প্রধান এলাকা, আমার যে এলাকা কৃষি প্রধান এলাকা। নেত্রকোনা 5টি আসন, তার মধ্যে আমার পার্শ্ববর্তী উপজেলার সঙ্গে রয়েছে ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা এবং নেত্রকোনা জেলা। 3 জেলার মাঝখানে আমার কেন্দ্র উপজেলা অবস্থিত। আর 5টি আসনের কথা যদি বলি, একটি আসনের সঙ্গে সংযোগ হলো নেত্রকোনা সদর বারহাট্টা, নেত্রকোনা 2 আসন। আরেকটি আসন হলো মদন মোহনগঞ্জ খালিয়াজুরি, সেই মদন একটি থানা, যেটা নেত্রকোনা 4 আসন। তো 2টা আসনের মাঝামাঝি আর কি আমার কেন্দ্র উপজেলা, আটপাড়া উপজেলা। আমাদের এলাকা মূলত কৃষি প্রধান এলাকা। এখানে কর্মসংস্থানের অনেক অভাব রয়েছে। শিল্প কারখানা নেই বললেই চলে, শুধুমাত্র একটি গার্মেন্টস কারখানা রয়েছে। তো যার কারণে তরুণ সমাজের কর্মসংস্থানের যথেষ্ট সমস্যা। পাশাপাশি এটা আমি মনে করি যে কৃষি প্রধান এলাকা যেহেতু, এখানে একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করা যেতে পারে, যেখানে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশের একটা ঐতিহ্য জামালো, যেটা দেশীয় জামালো যেটা, সেটা আমার এখানে হয়। তো এটা যদি আপনার প্রক্রিয়াজাত করা যায়, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এটা পর্যাপ্ত পরিমাণে আমার উৎপাদন হয়। কিন্তু এটা কিন্তু কোল্ড স্টোরেজের অভাবে, এটা আমার এলাকা না, নেত্রকোনা জেলাতে কোনো কোল্ড স্টোরেজ নেই। এটা সংরক্ষণ করতে পারলে তাহলে কৃষকরা তাদের ন্যায্য মজুরিটা তারা পেতেন, ন্যায্য দামটা তারা পেতেন। এই একটা সমস্যা। আর অবকাঠামো সমস্যা তো রয়েছে প্রকট। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত অবকাঠামো নেই, সড়কের বেহাল দশা, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, অ্যাম্বুলেন্স আছে কিন্তু ডাক্তার নেই, অপারেশন থিয়েটার আছে কিন্তু অপারেশন থিয়েটার চালানোর জন্য যে সার্জন দরকার সেটা নেই। এরকম নানাবিধ সমস্যা আমার এলাকায় রয়েছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর, সরকার গঠন করার পরেই আমি প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো মন্ত্রণালয়ে যাওয়ার জন্য। আমি চেষ্টা করি যে যুব সমাজের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু আমার এলাকায় নেই। এরকম প্রত্যেকটা মন্ত্রণালয়ে যাই যে এখানে কী ধরনের প্রকল্প আমার এলাকায় গ্রহণ করা যায়, সেটা সরকার থেকে বিভিন্ন জেলায় রয়েছে, কিন্তু আমার এখানে নেই। এরকম জানার চেষ্টা করি এবং অবকাঠামোগত কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে যাই, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাই, শিক্ষা প্রকৌশল শিক্ষা মন্ত্রণালয়ে যাই। যেমন আমি যে কলেজে পড়াশোনা করেছি, কেন্দ্র সরকারি কলেজ, এটা 1994 সালে 3 তলা একটি ভবন ছিল, এখন পর্যন্ত তাই রয়েছে। তো দীর্ঘ আপনার 32 বছরের মধ্যে কোনো ধরনের ভবন নতুন হয়নি, অথচ এটা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। এটা চিন্তাও করা যায় না। এটা যদি আমি বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটা কী করে সম্ভব। 1970 সালে এই কলেজটা প্রতিষ্ঠা হয়। আমি 1986 সালে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করি, এই কলেজ থেকে পাশ করি। এবং এই যে 1996-এর পরে আর কোনো ভবন হয় নাই। ছাত্রছাত্রী তো পর্যাপ্ত পরিমাণে আছে। এক একটা রুম মানে আপনার বলা চলে এটা কি মুরগির ঘরের মতো ছোট ছোট। আমি পূর্বেও গিয়েছি, সংসদ সদস্য হওয়ার পূর্বেও গিয়েছি, 5ই আগস্টের পরে। এর আগে যাওয়ার মতো পরিবেশ 17 বছর ছিল না, তখন তো পালিয়ে বেরিয়েছি দীর্ঘ সময়, মামলায় কারাগারে থেকেছি,
এই ঢাকার কারাগারে কাটিয়েছি, দীর্ঘ সময় নেত্রকোনার কারাগারে কাটিয়েছি। তো 5ই আগস্টের পর যখন গেলাম, আমার কাছে আশ্চর্য মনে হলো যে আমি যে অবস্থায় আগে দেখেছিলাম দীর্ঘদিন পূর্বে, প্রায় 3 যুগ পূর্বে, একই অবস্থা এখনও বিদ্যমান। তো এই যে বিগত সরকার বলল যে উন্নয়নের জোয়ার বইছে, সিঙ্গাপুর হয়ে গেছে, অথচ এই যে একটা বিশ্ববিদ্যালয় কলেজ, একমাত্র 3 তলা একটা ছোট ভবন, বৃহৎ ভবনও কিন্তু নয়, ছোট্ট একটি ভবন, বাকিগুলা সব টিন শেডে নির্মিত। তো এইগুলা হওয়ার দরকার। যেমন আমি প্রথমেই শিক্ষা সচিব মহোদয়ের সঙ্গে কথা বলেছি, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ওনারা আশ্চর্য হয়েছেন যে এটা কী করে সম্ভব। তা কিন্তু বাস্তবিক অর্থে প্রত্যেকটা ক্ষেত্রে এই অবস্থা রয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সিট নেই, অ্যাম্বুলেন্স আছে, ড্রাইভার নেই। এই সমস্যাগুলো আমি এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছি, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে বলেছি যে ভাই, আমার 2টি এলাকা, 2টি থানা, দুটাতেই অ্যাম্বুলেন্স আছে, কিন্তু আপনার ড্রাইভার নেই। স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করেছি যদি আপনাদের এই মুহূর্তে নিয়োগ দেওয়া সম্ভব নাও হয়, আউটসোর্সিংয়ের মাধ্যমে কিন্তু হাসপাতালে লোক নিয়োগ দেওয়া হয় প্রতি বছর। তো সেখানে আপনি একজন চালককে নিয়োগ দেন, আপনি প্রতিটা হাসপাতালের জন্য 30 জন 40 জন লোক নিয়োগ দিচ্ছেন, এই জায়গায় একটা কেন আপনি চালক দিচ্ছেন না? সেই ব্যবস্থাটা তো আপনি সহজেই করতে পারেন। তো আমি মনে করি যে এটা আউটসোর্সিংয়ের মাধ্যমে যে লোকগুলা নিয়োগ হয় 1 বছরের জন্য, সেখানে জরুরি ভিত্তিতে আপনার চালক নিয়োগ দেওয়া দরকার। এটা একটা খুব জরুরি বিষয়। নার্সের পর্যাপ্ত অভাব রয়েছে। চিকিৎসক, ইদানিং আরও 8 জন চিকিৎসক আমার এখানে পদায়ন করা হয়েছে। চিকিৎসক সংকট মোটামুটি কেটে গিয়েছে, কিন্তু আপনার যে সিটের, যে হাসপাতালের যে আপনার রোগীদের জন্য যে আপনার বিছানা, সেটা পর্যাপ্ত না। পরিষ্কার পরিচ্ছন্নতা এখন আছে, আমি গত 1-1.5 বছর যাবৎ সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমি নজর দিয়েছি, অনুরোধ করেছি, এবং তারাও সেটা পালন করছেন। তো এইটা খুব জরুরি ভিত্তিতে দরকার। রাস্তার, সড়ক, আপনার এই নির্বাচনের সময় আপনার প্রত্যেকটা এলাকা যেখানে আপনার যাওয়ার কথা 30 মিনিটে, সেখানে কমপক্ষে 1.5 ঘন্টা লেগেছে, কারণ গাড়ি থেকে হেঁটে আগে যাওয়া যায়। এই সড়কগুলো নির্মাণের জন্য আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছি। তো এই বছরে তো বরাদ্দ শেষ হয়ে গিয়েছে। তা আগামী যে অর্থবর্ষ জুলাই থেকে শুরু হবে, সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ যত বেশি নেওয়া যায় সেই চেষ্টাটা করব। আমার আজকের এই অবস্থানের পিছনে আমার পরিবারের অবদান অনেক বেশি। আমার একটি সময় এমন গিয়েছে যে আমাকে বাসায় না পেয়ে আমার ছেলেকে ধরে নিয়ে যেতে চেয়েছে ডিবি পুলিশ। একটি পর্যায়ে আমি বাধ্য হয়েছি সন্তান সন্ততি আমার স্ত্রী সহ দেশের বাইরে পাঠিয়ে দিতে। তো প্রতিনিয়তই তাদের যে অভাবটা আমি অনুভব করতাম, তাদের যে স্যাক্রিফাইস, আমার ওয়াইফের যে স্যাক্রিফাইস, আমার বাবা মা সারাক্ষণ তটস্থ থাকতো কখন বাসায় হামলা হবে। 3 বার আমার বাড়িতে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে। একটা আতঙ্কের মধ্যে থাকতো কখন আওয়ামী লীগের মিছিল যাবে, মিছিল থেকে 3 রাস্তার মোড়ে আমার বাড়ি, আক্রমণ কখন হবে। তো এই যে আমার বাবা মার যেই যে ত্যাগ, আমার পরিবারের যে ত্যাগ, সবচেয়ে বড় আমি যে কৃতজ্ঞতার চিত্তে আমি স্মরণ করি যে আমার বাবার মতো আমার বড় ভাই, তার অবদান অনস্বীকার্য। তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে, আমিও ব্যবসায়ী, তারপরে সর্বোচ্চ ত্যাগটা আমার বড় ভাই করেছে। 2006 সালে নির্বাচন করলাম, 15 দিন আগে স্থগিত হয়ে গেল। 2008 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, প্রত্যেকটি নির্বাচনে আমার পরিবারের ভূমিকা ছিল অপরিসীম, অর্থ দিয়ে নানানভাবে। এবং কখনোই কোনো রাজনীতিবিদের পক্ষে সফল হওয়া সম্ভব নয় যখন তার পরিবার তাকে সহযোগিতা না করবে। তো তাদের এই ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় আসা। আর আমার বাবা মার প্রতি এখনও যখন আমি আমার বাবা মার কবরের পাশ দিয়ে যাই, তখনও মনে হয় যে আমার জন্য কি পরিমাণ কষ্ট তারা সয়েছে। কারাগারে গিয়েছে, রাত পর্যন্ত জেগে রয়েছে, আমি কখন ফিরব, নিরাপদে ফিরতে পারবো কি না, এই জিনিসটা খুব পীড়া দেয় যখন আমার বাবা মার কবরের পাশ দিয়ে যাই। এই দীর্ঘ পথ পরিক্রমায় প্রত্যেকটি রাজনীতিবিদেরই তাদের পরিবারের যে ত্যাগ, এটা চিন্তাও করতে পারবেন না যে একটা পরিবার কি পরিমাণ লাঞ্ছিত হয় একজন রাজনীতিবিদের জন্য, কি পরিমাণ কষ্ট তারা পায়, অপমানিত হয়, লাঞ্ছিত হয়। কারণ প্রশাসনের লোক যখন যে আমাকে খুঁজে, তারা ভালো ব্যবহারটুকু পর্যন্ত করে নাই। অথচ আমার স্ত্রীও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, আল্লাহর অশেষ রহমতে আমার মেয়েটাও ব্যারিস্টার,
ছেলেটাও বিশ্ববিদ্যালয় পাশ করেছে, কিন্তু আসামি যদি আমিও হই আমাকে খুঁজতে পারে, কিন্তু আমার পরিবারের সঙ্গে যে অন্যায় আচরণগুলো করা হয়েছে এটা কোনো সভ্য সমাজ এটা হওয়া উচিত না, এখনও হওয়া উচিত না। আমি মনে করি যে আমাদের দল সরকারে আছে, বিরোধী দলে যারা রয়েছে তাদের পরিবার পরিজনের সঙ্গেও আমাদের যে পুলিশ প্রশাসন তারা সম্মানের সঙ্গে আচরণ করা উচিত। এবং আমি চেষ্টা করব বা আমি চেষ্টা করছি আমার নির্বাচনের পরবর্তীতে আজ পর্যন্ত আমার নির্বাচনী এলাকায় কোনো সহিংসতা হয় নাই। যারা আমার সঙ্গে নির্বাচন করেছে পরাজিত হয়েছে তাদের কোনো কর্মী সমর্থকের উপর কোনো অন্যায্য আচরণ করা হয় নাই। এবং আমি চেষ্টা করব আগামী 5 বছর এই একটি সুন্দর পরিবেশ বজায় রাখা। আমাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আমাদের নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট হয়েছে, দোকান লুটপাট হয়েছে, কিন্তু এই গত 1.5 বছরে প্রতিপক্ষ আওয়ামী লীগ যারা তাদের একটি দোকানও হামলা হয় নাই, একটি বাড়িতে হামলা হয় নাই, এবং এটা আমরা উৎসাহিত করি নাই। আমরা চেষ্টা করছি যে এটা অন্তত পরিবর্তন হোক, তারা যা করেছে আমরা এটা না করি, তাহলে আগামীতে হয়তো তারা আর এই কাজটা করবে না। কারণ ক্ষমতা তো চিরস্থায়ী না। আপনি ব্যক্তিগতভাবে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন আমার নির্বাচনী এলাকায় প্রতিপক্ষের বাড়িঘরে দোকানপাটে একটি হামলা হয়নি এবং হবেও না আশা করি ইনশাল্লাহ। সেটা আসলে আমরা খুব সুন্দর পরিবেশই করেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা ছিলেন প্রত্যেকেই নিয়মতান্ত্রিক উপায়েই তারা নির্বাচনী প্রচার অভিযান চালিয়েছেন। আমাদের মধ্যে কোনো সহিংসতা হয় নাই এবং একজন আরেকজনের সঙ্গে কুশলাদি বিনিময় করেছি। নির্বাচনের পরবর্তীতেও জামাতে ইসলামের প্রার্থী যিনি রয়েছেন উনিও ভদ্রলোক মানুষ, একটি কলেজে অধ্যাপনা করেন। ব্যক্তিগতভাবেও আমার সঙ্গে ওনার সুসম্পর্ক আগেও ছিল, এখনও আছে। আমি যখন মনোনয়ন প্রাপ্ত হই উনি আমাকে ফোন করে জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। আবার উনি যখন মনোনয়ন পেলেন আমি ওনাকে অভিনন্দন জানিয়েছি। এবং নির্বাচনের পরবর্তীতেও আমি ওনার সঙ্গে কথা বলেছি, উনিও কথা বলেছেন। নির্বাচনের সময়ও ওনার সঙ্গে আমার যে আলোচনা হতো যে যদি কোথাও কোনো সমস্যা হয় মেহেরবানি করে আমাকে ফোন দেবেন, উনিও একই কথা বলতেন, যদি আমার কোনো নেতাকর্মীর দ্বারা কোথাও কোনো সৃষ্ট কোনো পরিবেশে সহিংসতা হয় মেহেরবানি করে আমাকে ফোন দিবেন। এরকম একটা সুন্দর পরিবেশ বজায় ছিল। তাদের প্রত্যাশা ছিল যে প্রথমত আমি একজন শিক্ষিত মানুষ, আমার দ্বারা সম্ভব এই অবস্থাটার পরিবর্তন করা। অবকাঠামো যে উন্নয়ন সেটা আমার পক্ষে সম্ভব তারা মনে করেছে, রাস্তাঘাটের উন্নয়ন সম্ভব মনে করেছে, হাসপাতালের ন্যূনতম যে চিকিৎসা সেবার দরকার সেটা আমার দ্বারা সম্ভব তারা মনে করেছে। বিশেষ করে যে আমাদের এখানে যে তরুণ সমাজ যারা রয়েছে অধিকাংশ বেকার, তারা মনে করেছে যেহেতু আমি ব্যবসায়ী মানুষ, শিল্প কারখানা একসময় ছিল এখন এই মুহূর্তে নেই, হয়তো তারা ভেবেছে যদি আমি নির্বাচিত হই আমার সহকর্মী যারা রয়েছে যারা ব্যবসা করে তাদের দ্বারা হয়তো শিল্প কারখানা স্থাপন করা সম্ভব, আমার এখানে বেকার সমস্যার সমাধান হবে, এই প্রত্যাশা তাদের ছিল। এবং আমি বিশ্বাস করি মনে প্রাণে ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাদের এই প্রত্যাশা আমি পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আমি কর্মসংস্থানের কথা বলব। আমি চাইব যে আমার এই তরুণ সমাজ তারা যাতে কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হয়ে আমার এখানে অন্তত শিল্প কারখানা গড়ে উঠুক, তারা যদি একটা কর্মের সুযোগ পায় তাদের পরিবার ভালো থাকবে, পরিবার পরিজন নিয়ে যখন ভালো চলতে পারবে তার সন্তান সন্ততি শিক্ষিত হবে। পেটে যখন ভাত থাকবে না তখন কোনো কিছুই করা সম্ভব হয়ে ওঠে না। তো সেই বেকার সমস্যার সমাধানের জন্য আমি চাইব যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে আমার এখানে হোক এবং এই বেকারদের যারা রয়েছে সেই কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশেও কর্মসংস্থান হতে পারে, বিদেশেও হতে পারে। এই জিনিসটা আমি প্রথমেই চাইব। তারপর যদি আপনি সুযোগ আমি পাই অবশ্যই আমি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আমি চাইব, আমি শিক্ষাক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য চাইব, হাসপাতালের চিকিৎসা ন্যূনতম যে চিকিৎসাটাকে যাতে পায় সেই চেষ্টাটা আমি করব। আমার বেতন ভাতা দিয়ে আমি একটি কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। এই কল্যাণ ট্রাস্টে আমি বেতনটা আমি দিয়ে দেব, যেটার মাধ্যমে আমাদের যে ইমাম সাহেব রয়েছেন, মুয়াজ্জিন সাহেব রয়েছেন, এতিম রয়েছেন, তাদের কল্যাণে এই টাকাটা আমি ব্যয় করব। পাশাপাশি আমার ব্যবসায়িক আয় থেকে আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য 2টি উপজেলায় সপ্তাহে 5 দিন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী একটা ধাপ হবে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী আরেকটা ধাপ হবে, আরেকটি হবে উচ্চ মাধ্যমিক।
এই 3টি ধাপে আমি আমার অর্থায়নে শিক্ষক রেখে তাদেরকে সকাল থেকে বিকাল অবধি আমি তাদের ইংরেজি শিক্ষার ব্যবস্থাটা আমি করব। এটা ছিল আমার অন্যতম একটা দিক। আর মহিলাদের জন্য কর্মসংস্থান তখনই সম্ভব যখন আপনার একটি মাত্র গার্মেন্টস কারখানা রয়েছে আমার এলাকায়। সেখানে যদি আমি আরও কিছু গার্মেন্টস কারখানা প্রতিষ্ঠা করতে পারি বা ব্যবসায়ীদেরকে উৎসাহিত করতে পারি, এখানে অনেকটা কর্মসংস্থান সম্ভব। পাশাপাশি কুটির শিল্প রয়েছে ছোট ছোট, এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমরা নারীদেরকে ঋণের মাধ্যমে প্রতিষ্ঠা করাতে পারি তাহলে এটা কর্মসংস্থান সম্ভব। এই সুযোগটুকু রয়েছে, কারণ আমার এখানে মূলত কৃষি প্রধান এলাকা, মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তো এটা সম্ভব যদি আমি শিল্প কারখানা বা ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্প আমি প্রতিষ্ঠা করতে পারি। আসলে কর্মসংস্থানের সুশাসন ছিল না। সবচেয়ে আগে মানুষ যেটা প্রত্যাশা করে, যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, তারা প্রথমেই চায় একটি সুশাসন। যখন আপনার সুশাসন থাকবে সকল কিছু সুন্দরভাবে আপনার চলবে। কিন্তু আমাদের অতীতে যারা এখানে সংসদ সদস্য হয়েছেন প্রত্যেকেই ঢাকায় থেকেছেন, নিজের চিন্তা করেছেন, এলাকায় গিয়েছেন কম। কিন্তু আমি এলাকায় থাকি, আমি অধিকাংশ সময় এলাকায় থাকি। আমার ব্যবসা প্রতিষ্ঠান যেহেতু পারিবারিকভাবে আমার ব্যবসাটা, সেটা আমার বড় ভাই দেখাশোনা করে, আমি হয়তো হঠাৎ আসলেও চলে। তা আমি কাছে থেকে তাদের সমস্যাগুলো আমি দেখে উপলব্ধি করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখনই যে কোনো সমস্যা হয়, যদি সংসদ সদস্য আপনার এলাকায় থাকে তখন সে প্রথমেই ছুটে আসে, একটা আস্থা পায়। স্থানীয় নেতৃবৃন্দের প্রতি অনেক সময় তারা আস্থা হারিয়ে ফেলে, তখন মনে করে যে না, সংসদ সদস্য তো আছে, আমি গেলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যার সমাধান সম্ভব সেটার জন্য আসে, যা আমার পক্ষে সম্ভব নয় সেটার জন্য কিন্তু আসে। কিন্তু তারা তখন একটা মনোবল পায় যে না, আমার তো এমপি সাহেব রয়েছে, ঠিক আছে ওখানে যাই, গেলে আমি ন্যায় বিচারটা পাবো। সেই জন্য এখানে থাকার দরকার। অপরদিকে পাশাপাশি আপনার এলাকার উন্নয়নের জন্য আপনার রাজধানী কেন্দ্রিকও আপনার থাকতে হবে মাঝে মধ্যে, না হয়তো আপনার এই ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন না। আমি এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেব, অবশ্যই প্রথম দিকে হয়তো তারা মনে করবে এটা সঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, জনপ্রিয়তা নাই, কিন্তু একটা সময় তারা উপলব্ধি করতে পারবে যে না, এই সিদ্ধান্তটা সঠিক ছিল। যখন এটা বাস্তবায়িত হবে, এটার ফলাফলটা দেখতে পাবে, তখন মনে করবে যে না, এই সিদ্ধান্তটা সঠিক ছিল। প্রথম দিকে হয়তো মনে করবে না। এটা আমরা তো জনগণের জন্য রাজনীতি করি, মানুষের কল্যাণে রাজনীতি করি, তাদের কল্যাণের জন্য এই সিদ্ধান্তটা নিতে হবে। এলাকার উন্নয়নও যে জরুরি, এবং জাতীয় ক্ষেত্রে আমি যখন এলাকার উন্নয়নের কথা বলবো, সেটা একটা জাতীয় সমস্যা। আমার এলাকার সমস্যা মানে তো একটা জাতীয় সমস্যা। আমি যখন আমার এলাকার কথা আমি বলবো, এটা জাতীয়ভাবে এটা বলা হবে। সুতরাং একটা আরেকটার পরিপূরক বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে তারাও সুন্দরভাবে তাদের যে গুণাবলী, তাদের যে সহনশীলতা ছিল সেটা চমৎকার, এবং ধৈর্যশীলতার সঙ্গে তারা নির্বাচনটা করেছে, এবং এটা অবশ্যই সাধুবাদ জানাই। এবং সহিংসতা ছিল না বললেই চলে। আজকে এমন একটি নির্বাচন 2026-এ হয়েছে যেটা কোনো প্রাণহানি ঘটে না। আমার শুধু নির্বাচনী এলাকা না, আমার নেত্রকোনা জেলার বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে আমি বলতে পারি যে নেত্রকোনার 5টি আসনে কোথাও কোনো সহিংসতা, বড় ধরনের ঘটনা ঘটে নাই, প্রাণহানি তো দূরের কথা। তো এটাও আমি মনে করি যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তাদের সহযোগিতা না থাকলে তো এটা সম্ভব হতো না। আমি যথেষ্ট সম্ভাবনাময় দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে আমাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি আপনারা দেখেছেন সকাল 9টায় উনি অফিসে চলে যান। আমি যখন সচিবালয়ে যাই, যখন আমার বন্ধুবান্ধব যারা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, তারাও বলে যে ভাই খুব বিপদে আছে। ঠিক 9টার সময় যদি প্রধানমন্ত্রী চলে আসে, আমাদের তো না এসে কোনো উপায় থাকে না। তাহলে আপনি যে কর্মঘণ্টাটা কিন্তু আপনি পাচ্ছেন, যেটা আগে অফিসে সময় মতো অনেকেই যেতেন না। তা আজকে আমাদের প্রধানমন্ত্রী যখন যথাসময় অফিসে যাচ্ছেন, আপনি বাধ্য হয়ে কিন্তু সারা বাংলাদেশের প্রশাসনের কর্তা ব্যক্তিরা সময় মতো যাচ্ছেন। এই প্রভাবটা কিন্তু শুধু ঢাকায় না, এটা কিন্তু প্রভাবটা সারা বাংলাদেশে কিন্তু পড়ছে। প্রত্যেকে সময় অনুযায়ী আপনার চলে যাচ্ছে অফিসে। তো এই কর্মঘণ্টাটা আমরা বেশি পাচ্ছি। তো এইভাবে যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ একটি সুন্দর একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আলহামদুলিল্লাহ, এটা একটা অন্যরকম অনুভূতি। যখন আমি সংসদে প্রবেশ করব, তখন আল্লাহর নাম নিয়েছি, এবং আল্লাহ তাআলা যে আমাকে কবুল করেছেন, এই সংসদে যাওয়ার তৌফিক দিয়েছেন, জনগণ যে আমার প্রতি আস্থা রেখেছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। পাশাপাশি আমার পরিবার পরিজনের কথা আমি স্মরণ করেছি, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমার এই পর্যায়ে আসা। এবং এই অনুভূতিটা ছিল অত্যাধিক আনন্দের, এবং এটা স্মরণীয়।
এটা যতদিন বেঁচে থাকবো মনে থাকবে যে এই প্রথম আমি সংসদে গেলাম। আগে হয়তো দর্শক গ্যালারিতে থাকতাম, কখনো ভিতরে বসার সুযোগ পাইনি। তা এই প্রথম ভিতরে বসতে পারছি, কথা বলার সুযোগ হয়তো হবে ইনশাল্লাহ সামনে। এই অনুভূতিটা এটা আসলে একজন রাজনীতিবিদের জন্য সর্বোচ্চ একটা পাওয়া। আমি প্রথমে হয়তো আপনাকে প্রশ্ন করব যে আজকে এই পর্যায়ে আপনি আছেন, 10 বছর পর আপনার নির্বাচনী এলাকা চিত্রটা কেমন হবে আজ থেকে? এর থেকে 10 বছর পরে আপনি কী রকম এই আপনার এলাকাটা দেখছেন, কি স্বপ্ন নিয়ে কাজ করছেন, আর সফলতা কতটুকু হবে 10 বছর পরবর্তী চিত্রটা আপনার কাছে জানতে চাইতাম। আমি মনে প্রাণে বিশ্বাস করি অতীতের যে কোনো সময়ের থেকে একটি সুন্দর একটি কেন্দুয়া, আটপাড়া, আমার যে দুটি থানা, অন্তত জেলার মধ্যে একটি মডেল দুটি উপজেলা থাকবে যেখানে শিক্ষার হার আগের থেকে বেশি থাকবে। এবং আমার এলাকার ছেলেমেয়েরা এখন যে পরিমাণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়, আগামী 10 বছরে তার থেকে মিনিমাম দ্বিগুণ হবে। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই আমি দেখতে পাবো যে আমার এলাকার সন্তানরা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এই জায়গায় চাকরি করছে, একটি ভালো জায়গায় আছে, ভালো একটি অবস্থানে রয়েছে। আমার মা বোনদের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। মানুষ যাতে অন্তত মনে করে যে না, আমার চিকিৎসা সেবা আগের থেকে উন্নত হয়েছে। আমার শুধু দলের নেতাকর্মীদের প্রতি নয়, এলাকার প্রত্যেকটি মানুষের প্রতি আমার আহ্বান থাকবে, কেউ যেন বৈষম্যের শিকার না হয়। আমি নির্বাচিত হওয়ার পর দিনই আমার যে উপজেলা আটপাড়া, এর পর দিন কেন্দুয়া, আমি প্রকাশ্য জনসভায় বলেছি যে আজ থেকে আমি দলের শুধু সংসদ সদস্য নই, আমি এই এলাকার সকল মানুষের আমি সংসদ সদস্য হিসেবে কাজ করতে চাই। সেই জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা ন্যায়ের পথে যারা চলবেন তারা আমার পাশে থাকবেন, আর যারা ন্যায়ের পথে চলবেন না তারা ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন, আপনারা আমার কাছে আসতে পারবেন না। হয়তোবা আগামীতে আপনাদের জন্য হয়তো আমার ভোট প্রাপ্তি সংখ্যা হয়তো কমে যেতে পারে, কিন্তু আমি অন্যায়কে প্রশ্রয় দেব না। এবং বিনয়ের সঙ্গে প্রত্যেককে অনুরোধ করেছে যে অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হবেন না, বিনা প্রয়োজনে অফিসে যাবেন না, বিনা প্রয়োজনে থানায় যাবেন না, কোথাও আপনি যাবেন না, শুধুমাত্র নিজের প্রয়োজনে যাবেন। কোথাও যদি সহযোগিতা না পান আমার শরণাপন্ন হবেন। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। এবং আমি এটা বিশ্বাস করি, আমার যে এই আহ্বান আমার নির্বাচনী এলাকায় কেন্দুয়া এবং আটপাড়ায় প্রতিটি মানুষ তারা মনে প্রাণে ধারণ করেছে। এবং এই দীর্ঘ 1 মাসে কোথাও কোনো ধরনের অসুন্দর কোনো ঘটনা ঘটেনি। একটি সুন্দর এলাকা আটপাড়া কেন্দুয়া, এবং এই অবস্থাটাই আমরা প্রতিনিয়ত দেখতে চাই, আগামীতেও দেখতে চাই।